একজন সৈনিক হয়ে গান ধরতেও পারো না? তোমার তো লজ্জা পাওয়া উচিত। আমি ট্রেনিং এর সুযোগ পাইনি। তাহলে সেনা দলে কি মাছি মারতে এসেছো তুমি? একজন লেডি কমান্ডার বিক্রমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তাহলে এই একটা ছুরি দিয়ে তুমি জঙ্গলে শত্রুদের মারতে এসেছো? তোমার তো একজন সৈনিক হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমার বাকি সঙ্গীদেরকে মেরে দিয়েছে ওরা। আমাদের ক্যাম্পে এত বড় বিস্ফোরণ হয়েছে, সব শেষ হয়ে গেছে। হোয়াট? তাহলে তুমি কি করে বাঁচলে? ক্যাম্পে রেশন শেষ হয়ে গেছিল। আমাকে রেশন আনার জন্য অন্য ক্যাম্পে পাঠানো হয়েছিল, কিন্তু যখন আমি ফিরে আসি ওই হামলায় সব শেষ হয়ে গেছিল। শত্রুদের হামলায় আমার সব সঙ্গীরা মারা গেছিল। তাহলে তুমি এই খবরটা রেজিমেন্টকে দাওনি? না, কারণ আমি প্রথমে আমার সঙ্গীদের প্রতিশোধ নিতে চেয়েছিলাম। নিজের যোগ্যতা অনুযায়ী কথা বলা উচিত। তোমার মধ্যে সৈনিক হওয়ার কোনো যোগ্যতাই নেই। তুমি একজন সৈনিকের নামে কলঙ্ক। কে জানে কে সুপারিশ করেছে যে তুমি এত দূর এসেছো? বিক্রম এই কথার কোনো উত্তর দিল না। আসলে যখন ও শত্রুদের খুঁজতে এই জঙ্গলে এসেছিল, তখন ওর উপরে কিছু উগ্রপন্থীরা আক্রমণ করেছিল, আর এই লেডি কমান্ডার ওর প্রাণ বাঁচিয়েছিল। অন্যান্য শত্রুরা এখানে আসার আগে আমাদের বেরোতে হবে। লেটস গো। বিক্রম ওই লেডি কমান্ডারের সাথে উল্টো দিকে চৌকের দিকে ফিরতে শুরু করলো। তখনই এর মধ্যেই করিশ্মা ঝোপের আড়াল থেকে কিছু শব্দ শুনতে পেল। তুমি পিছনে যাও। এখানে মনে হচ্ছে অনেক শত্রুরাই লুকিয়ে আছে। এটা শুনে বিক্রম গাছের উপরে উঠে গেল আর শত্রুদের ওপর নজর রাখতে শুরু করলো। তখনই করিশ্মা ওই ঝোপের দিকে নিশানা লাগালো। এবার তুই লড়বি আমাদের সঙ্গে। আমি বিদ্যুতের সঙ্গে কথা বলি না, সোজা অ্যাটাক করে দিই। তারপরে করিশ্মা ফায়ারিং করতে শুরু করে দিল। বিক্রম অবাক হয়ে গেছিল যেভাবে করিশ্মা ওদের একের পর এক মেরে ফেলল। এখানে ইঁদুরের মতো দাঁড়িয়ে আছো কেন? চলো এখান থেকে। করিশ্মা আর বিক্রম ওখান থেকে তাড়াতাড়ি পালাতে শুরু করলো। আচ্ছা, আপনি আসলে কে? আপনি যেভাবে ওদেরকে মারলেন তাতে আপনাকে নর্মাল কমান্ডার তো মনে হয় না। আমি করিশ্মা পাঠানিয়া, একজন সিক্রেট স্পেশাল কমান্ডো। তুমি কি জানো এখানে আসার জন্য কত ট্রেনিং নিতে হয়েছে? ম্যাডাম, আমার ছোটবেলার স্বপ্ন ছিল স্পেশাল কমান্ডার হওয়ার। আমি সবকিছু করতে পারি। একজন শত্রুকে মেরে নিজেকে হিরো মনে করছো? তোমাদের মতো লোকেরা স্পেশাল কমান্ডারের জুতো পরিষ্কার করে। ম্যাম, একটা তো সুযোগ দিন আমাকে, প্লিজ। এই কথা শুনে করিশ্মা ঘন জঙ্গলের মধ্যেই দাঁড়িয়ে পড়ল আর বিক্রমকে দেখে বলল, ঠিক আছে, তোমাকে স্পেশাল কমান্ডার হওয়ার সুযোগ আমি করে দেব, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। যখন করিশ্মা বিক্রমকে নিজের শর্তটা বলল, শুনে বিক্রমের মাথা খারাপ হয়ে গেল। কিন্তু এটা কি করে সম্ভব ম্যাম? ভেবে নাও, স্পেশাল কমান্ডার হতে চাও নাকি এখানে থেকেই জীবন কাটাতে চাও? সিদ্ধান্ত তুমিই নেবে বিক্রম। তারপরে করিশ্মা আর বিক্রম কাছের একটা চৌকিতে পৌঁছালো আর বিক্রম নিজের রিপোর্ট তৈরি করলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই চৌকিতে এমন এক ঘটনা ঘটল যে সবার চোখ বিস্ফারিত হয়ে গেল, আর হেলিকপ্টার থেকে বেরিয়ে এলেন আর্মির সব থেকে বড় অফিসার মেজর বক্সি। এইসব দেখে বিক্রমের সঙ্গে ওখানে যারাই উপস্থিত ছিল সবাই অবাক হয়ে গেল। তখনই মেজর বক্সির সঙ্গে করিশ্মা চলে যাওয়ার পর ওই চকের সিনিয়র বিক্রমকে বলল, চলো নিজের ব্যাগ প্যাক করো। স্যার, এমনিতেও তুমি অর্ডার ছাড়া জঙ্গলে গিয়ে
আর্মিদের ডিসিপ্লিন ব্রেক করেছো, তাই তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে। কিন্তু স্যার, আমি তোমার মৃত সঙ্গীতের প্রতিশোধ নিতে চেয়েছিলাম। প্রতিশোধ নেবে তুমি? আরে বন্দুক তো চালাতে পারো না, লজ্জা করে না? বিক্রমকে নিয়ে সবাই মজা করছিল, আর তখনই ওখানে আর একটা হেলিকপ্টার এসে পৌঁছালো। স্যার, স্যার, সব ঠিক আছে তো? সিপাহি বিক্রম, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, ওপর থেকে অর্ডার আছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেছিল। ইয়েস স্যার। তখন বিক্রম ওই হেলিকপ্টারে বসে রেজিমেন্টের দিকে চলে গেল। ও জানতই না যে এরপরে ওর জীবন এক আশ্চর্য মোড়ে পৌঁছতে চলেছে। তোমাকে এই রেজিমেন্টে স্বাগত বিক্রম। তোমাকে এখানে ট্রেনিং দেওয়া হবে, আর এখানে তোমায় সব লেভেল পূরণ করতে হবে। আমি কিছু বুঝতে পারলাম না স্যার। করিশ্মার কথা শুনে তোমাকে এই ট্রেনিংয়ে অংশ নিতে তো দেওয়া হয়েছে, কিন্তু ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ। আর তারপরে তোমাকে স্পেশাল কমান্ডো ট্রেনিংয়ে পাঠানো হবে, আর ওখানেও সব লেভেল কমপ্লিট করতে হবে। আমি তৈরি আছি স্যার। আজ থেকে তোমার টার্ম শুরু হচ্ছে। গুড লাক। থ্যাংক ইউ স্যার। জয় হিন্দ। জয় হিন্দ স্যার। আত্মীয়তার সুযোগ নিয়ে এসেছো। এরা সবাই কঠিন পরিশ্রম করে এমন সক্ষম হয়েছে যাতে এই ট্রেনিং এর অংশ হতে পারে। এরা নিজেদের ক্যাম্পের সেরা ক্যাডেটস। কত কম্পিটিশন পেরিয়ে এসেছে ওরা। সুপার রেস নিয়ে আসা কেউ যদি ওদের সমান সমান হয়ে দাঁড়ায়, তাহলে আমার খুব রাগ হয়। তোমার জন্য এদের কোর্স নতুন করে শুরু করা হবে না। এদের ট্রেনিং দ্বিতীয়বার আর হবে না। যত দূর ট্রেনিং হয়েছে তার পরের পার্টটাই হবে। তুমি ওদের পেছনেই থাকবে। তখনই ওর কানে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। আরে আরে আরে, বিক্রম যখন মুখ তুলে দেখতে পেল সামনে ওর পুরনো শত্রু ধীরজ দাঁড়িয়ে আছে। আমাদের কমান্ডার সাহেব এখানে আলু ছড়াচ্ছে। আসলে ধীরজের বাবা আর্মিতে বড় র্যাঙ্কের অফিসার ছিলেন, যার সুযোগ নিয়ে ও সবার উপরে দাদাগিরি করত। মনে হচ্ছে কমান্ডার সাহেবের ভাগ্যে না আলু ছাড়ানো, তরকারি বানানোই লেখা আছে। তোর এটাই যোগ্যতা। এখন তো শুধু তোকে রাঁধুনি বানানো হয়েছে, আস্তে আস্তে এদের সবার চাকর বানিয়ে ছাড়বো তোকে। আগেরবারও আমি তোকে ট্রেনিং থেকে বের করেছিলাম, আর এবারও তাই হবে। একদিন ও বিক্রমকে নিজের জুতো পরিষ্কার করে দিতে বলল, কিন্তু বিক্রম যখন না বলল, ও তখন শুধু বিক্রমকে মারার চেষ্টাই করল না, বরং ওর বাবাকে বলে ওর পোস্টিং ট্রেনিং শেষ হওয়ার আগেই জঙ্গলের মাঝে একটা চৌকিতে করিয়ে দিয়েছিল। এইভাবে দিন কাটতে লাগলো, আর বিক্রম শুধু ওখানকার রাঁধুনি হয়েই থেকে গেল। একদিন সকালে ওখানকার কমান্ডার ওকে অর্ডার দিলেন। হ্যালো স্যার, আজ এখানে একজন বড় অফিসার ট্রেনিং এর জন্য আসবেন। খাবারটা যেন ভালো তৈরি হয়, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। পরবর্তী কাহিনী জানার জন্য দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর কমান্ডার বিক্রম চৌহানের সমস্ত এপিসোড শোনার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।